রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে আশঙ্কা বাবার। ৭২ ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগে চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস মন্ত্রীদের। ময়মনসিংহে প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন, বিকেলে বক্তব্য রাখবেন ত্রিশালে নজরুল মঞ্চে। হাম উপসর্গে সিলেটের ৪ জন সহ ৩ জেলায় আরও ৬ জনের মৃত্যু। এ পর্যন্ত ১,৮৪,০০,০০০ টাকা দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কুষ্টিয়া, যশোর এবং জয়পুরহাট সহ ৫ জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, বাড়তে পারে হতাহতের সংখ্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। শিশু রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন শিশুটির বাবা আব্দুল হান্নান। তবে তিনি আশাবাদী সরকার দ্রুত বিচার কার্য শেষ করবেন। এদিকে রামিসা হত্যার পর এলাকাবাসীর মনে এখন একটিই প্রশ্ন, আসামিরা কি পার পেয়ে যাবে নাকি তাদের হবে দৃষ্টান্তমূলক সাজা? আতঙ্কে ঘরের বাইরে সন্তান পাঠাতে ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। মিরপুর ১১ নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা, অথচ আজ সেখানে শুধুই শূন্যতা। যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে রামিসার কান্নার সুর। প্রতিদিনের মতো শনিবারও রামিসার বাসার সামনে এসে ভিড় করেন অনেকেই। স্বজন আর এলাকাবাসীর মনে বড় হয়ে উঠেছে চাপা আতঙ্ক। আর বিচার কার্যকর হবে কিনা এমন প্রশ্ন তাদের। এটা হইব না, এটা কিচ্ছু হইব না, ফাঁসি হইব না, কিচ্ছু হইব না। কেন হইব না? ওই নার্গিস না কি নাম, আসিয়ার ফাঁসি এটা হইছে। আসিয়া হত্যার ঘটনায় তো দেখতেছেন যে আজ প্রায় ১.৫ বছর হয়ে গেল, কোনো কিচ্ছু হলো না, তাই এটা হবে কেমনে? প্রতিবেশীদের মনে এখন তাড়া করে ফিরছে এক অদৃশ্য ভয়। নিজের আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে মা বাবার। আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমার নাতিন আছে, আমার মেয়ে বিয়া দিয়ে দিছে, আমার নাতিন আছে। এখন আমার নাতিনটা আমি কিভাবে করে চেপে রাখবো, কি করবো, এটা তো আমরা পাই না, কুল পাই না। হাহাকার কাটেনি রামিসার নিজের ঘরেও। মানে আমার বড় মেয়ে ওর চাচার বাসার ওখানে একটা টেইলারে যাওয়ার চেষ্টা করছে, ও আর পিছে পিছে যাবে, তো ও আবার ওকে না নিয়ে নিচে নেমে গেছে। তো ওর মা ও পাশে খাচ্ছে, ওকে স্কুলে পাঠাবে, তো মনে করছে ওর সাথেই গেছে। যখন দেখে যে ও একা আসতেছে তখন জিজ্ঞেস করছে রামিসা কোথায়। আর রামিসার যে দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। এখন এই দরজা থেকে এই দরজার মাঝখানে কি পাহারা বসানো সম্ভব? ধর্ষণ আইনের পরিবর্তন চান এলাকাবাসী। এই রবিবার কালকে যেন নতুন একটা আইন পাশ করে যে আমাদের দেশে সৌদি আরবের মতো অন্য অন্য দেশে যে ধর্ষক কিংবা যারা খুনি তাদের ফাঁসি 1 ঘন্টা কি 24 ঘন্টার মধ্যে হয়ে যায়। এরকম আইন না থাকে, বর্তমানে এরকম আইন করতে হবে যে শিশু হত্যার সাথে যে জড়িত থাকবে তার সাথে সাথে ফাঁসি হবে। রামিসা হত্যার পর থেকেই এক অজানা আতঙ্কের মধ্যে আছেন এলাকাবাসী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসার ধর্ষণ এবং হত্যা মামলার বিচারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ডিএনএ রিপোর্ট ৭২ ঘন্টার মধ্যে এলে ঈদের আগে চার্জশিট দেওয়া হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। মানুষের প্রত্যাশা অনুযায়ী এই ঘটনার দ্রুত বিচার হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। আইনি সহায়তা নিয়ে রাজধানীর ব্র্যাক সেন্টারে সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত করতে যা যা করা দরকার সরকার তা করছে। প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন বলে জানান তিনি। চার্জশিট হওয়ার পর বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান আইনমন্ত্রী। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। একটা ডিএনএ রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। আমরা আপনাদের বলছি রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। 25 তারিখ থেকে সরকারি ছুটি, যদি আমরা ডিএনএ রিপোর্টটা তার আগে পেয়ে যাই, আমরা আশা করি তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, সাধারণ জনগণ, দেশে বিদেশে মানুষ এই বিচার শেষ করতে
যতটা প্রত্যাশা করে প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। দেশজুড়ে শিশু নির্যাতন বেড়ে যাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব ঘটনায় বিচার ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে যতটা তৎপর হওয়া সম্ভব ততটাই তৎপর আছেন। এটা আমাদের সামাজিক অবক্ষয়ের অংশ। সামাজিক সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার প্রক্রিয়াকে যদি আমরা আরও বেশি সুষ্ঠু ধারা আস্থার জায়গায় নিতে পারি, আমার মনে হয় আমরা যৌক্তিক একটা পরিবেশ তৈরি করতে পারব। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বর্তমানে ৪৫ লাখ মামলা অনিষ্পত্তি অবস্থায় আছে। আগামী ৫ বছরে ২০ লাখ মামলা নিষ্পত্তি করার টার্গেট রয়েছে বলে জানান তিনি। আমি যদি ৪৫ লক্ষ মামলাকে ২০ লক্ষে আনতে পারি আগামী ৫ বছরের মধ্যে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামেসা হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী। জানান, জনমতের ওপর ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যাতে সরকারি নীতিমালায় চলে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা সরকারের এই উদ্যোগ এবং জনগণের মধ্যে যে বিষয়ে ক্ষোভ আছে এটাকে আপনারা যেভাবে জনমত তৈরি করে তুলছেন, আপনাদের জনমতের উপরে ভর করেই আমরা আরও বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে বৈলর খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল 11:15টার দিকে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। ত্রিশালে পৌঁছান দুপুর 1:45টার দিকে। ত্রিশালে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এছাড়া ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা এবং উত্তর জেলা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যে 6:30টার দিকে তিনি তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে। ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণের মধ্যেই সেখানে বৈলর খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। দর্শক, এই মুহূর্তে ত্রিশালে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি কথা বলছি তার সঙ্গে। জাহাঙ্গীর, শুনতে পাচ্ছেন? জাহাঙ্গীর, সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি যদি আমাদের জানাতেন। সোমা, প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই যে আজকে ত্রিশালের যে ধরার খাল, সেই ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চরম বৈরী একটি আবহাওয়া এখানে বিরাজ করছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই এখানে হাজার হাজার মানুষ আপনার ত্রিশালের বিভিন্ন প্রান্ত থেকে, ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে, জেলা মহানগর থেকে নেতাকর্মীরা, শুভাকাঙ্ক্ষীরা এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই ধরার খাল খনন কাজের উদ্বোধন করবেন। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন এবং ঠিক তার 47 বছর পর কোদাল হাতে তারই পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল আবার খনন করতে যাচ্ছেন। ময়মনসিংহের বাসীর জন্য এটি একটি বিশাল এবং গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে তারা একটি ঐতিহাসিক কালের সাক্ষী হয়ে থাকছেন। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং খাল খননের পর তিনি একটি তাল গাছের চারা রোপণ করবেন এবং তারপর সেখানে যে সুধী সমাবেশ আছে, এলাকার আগত নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণ্যমান্য মুরব্বী এবং যারা আছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং তারপর তিনি ত্রিশালের নজরুল মঞ্চে যাবেন।
সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 103তম জন্মবার্ষিকীর যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান তিনি উদ্বোধন করবেন। 3 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর তিনি সেখানে আরেকটি সভায় যোগ দিবেন, দলীয় সভা। সেখানে আপনার দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন এবং সরকার যে উন্নয়নমূলক কাজ করছে, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করছে এবং খাল খনন সহ কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মৌকুব সহ যেসব উন্নয়নের জন্য, যেসব মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যেসব কর্মসূচি নিয়েছে, সেসব কর্মসূচি কিভাবে আরও দোরগোড়ায় পৌঁছানো যায় এবং সরকারের বিরুদ্ধে যেসব অপপ্রচার চলছে সেই অপপ্রচার কিভাবে রোধ করা যায় সেসব বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। তো এই ছিল ত্রিশাল থেকে সবশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্পোর্টস কার এবং ইলেকট্রিক ভেহিকেল গাড়ির একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রী কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনী পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিবেশ বান্ধব এবং বিলাসবহুল যানবাহন ঘুরে দেখেন এবং গাড়িগুলোর কারিগরি প্রযুক্তিগত বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ খবর নেন। এই সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শনী পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী নিজে একটি গাড়ি চালিয়ে দেখেন। যুব সমাজ এবং দেশের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির এই সম্ভাবনাময় খাতের সঙ্গে সম্পৃক্ত হবার উপর জোর দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অটোমোবাইল খাতের প্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটে 4 শিশু সহ 4 জেলায় 6 জনের মৃত্যু হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জনে। মারা যাওয়া 4 শিশুর মধ্যে 2 জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, 2 জন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে 2 জন সিলেট এবং মৌলভীবাজার এবং সুনামগঞ্জের 1 জন করে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট 295 জন রোগী। এদিকে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিল 6 মাস। এ নিয়ে হাসপাতালটিতে হামে মোট 35 জন শিশুর মৃত্যু হয়েছে। বিগত সরকারের ব্যর্থতা সরকারকে টিকার ঘাটতিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত 1,84,00,000 হামের টিকা দেওয়া হয়েছে। বলেন, বিচারের আগে বাচ্চাদের জীবন বাঁচানোই অগ্রাধিকার। জানান, হামের ক্যাম্পেইন শেষ হলেও তা বন্ধ করা যাবে না। যারা বাদ পড়েছে তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। বলেন, অ্যান্টিবডি এখনও তৈরি হয়নি। অ্যান্টিবডি তৈরি হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। সংক্রমণ ঝুঁকি এড়াতে ঈদের শিশুদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জানান, জরুরি স্বাস্থ্য সেবাতে কোনো ডাক্তার নার্সের ছুটি থাকছে না। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হামে আক্রান্ত 2,400 জনকে 10,000 করে টাকা দেবে রেড ক্রস। কুষ্টিয়া, যশোর এবং জয়পুরহাট সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছে। বাড়তে পারে হতাহতের সংখ্যা। কুষ্টিয়ার খোকসা বালু এলাকায় বালু বোঝাই ট্রাক এবং বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 5 জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে পাংশেগামী ট্রাকের সঙ্গে রাজবাড়ী থেকে ছেড়ে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পুকুরে পড়লে তাদের মৃত্যু হয়। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে জয়পুরহাটের ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু নামে এক এনজিও কর্মী নিহত হয়। সকাল 7টার দিকে শহরের শিল্পকলা একাডেমির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজুল ইসলাম মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। ঈদের ট্রেন যাত্রা শুরু হলো আজ। তবে এবার ঈদে সরকারি লম্বা ছুটি থাকায় কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় এখনও তেমনটা নয়। ঢাকা ছাড়া ট্রেনগুলোর ছাদে যাত্রীদের উঠতে একেবারে দেখা যায়নি এখনো। এছাড়া নির্ধারিত আসনের বাইরে দাঁড়িয়ে থেকে যাত্রীদের ভ্রমণ করতে খুব একটা চোখে পড়ছে না। যাত্রীরা বলছেন, ভিড় এড়াতে ঈদের সরকারি ছুটি শুরু হবার আগেই রাজধানী ছাড়ছেন। আর কোরবানি পশু কেনা সহ প্রয়োজনীয় কাজও সারতে চান তারা। সকাল থেকে কমলাপুর থেকে ট্রেন প্রায় নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। তবে কিছু ট্রেনকে আধ ঘন্টা বিলম্বেও ছেড়ে যেতে দেখা গেছে। রেল কর্তৃপক্ষের ধারণা 23 মে এবং 24 মে ট্রেনে যাত্রীদের চাপ থাকবে সবচেয়ে বেশি। এই জন্য এটা আগে যাচ্ছে সময় নিয়ে, তারপরেও বাড়িতে গুজগাছ আছে, আত্মীয়স্বজন সাথে দেখা করবো, কুরবানির ব্যাপার স্যাপার আছে, কথাবার্তা বলবো। নানা নানি নাতিকে নিয়ে ময়মনসিংহ যাচ্ছি ঈদ করতে, ভালোভাবে যেন ঈদ করতে পারি। ফ্যামিলির সাথে একসাথে কাটাবো, বোন আছে, মা আছে, তাদের সাথে আনন্দ উপভোগ করবো।
3 ধাপের পরিকল্পনায় এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে জামায়াতে ইসলামী আর সংসদ নির্বাচন থেকে নেওয়া শিক্ষার আলোকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও চায় তৃণমূলের সাংগঠনিক সক্ষমতায় এককভাবে লড়তে। রিপোর্ট করছেন ওমর ফারুক। জাতীয় নির্বাচনের কয়েক মাস পেরোতেই আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। এরই মধ্যে 11 সিটি কর্পোরেশন 42টি জেলায় দলীয় প্রশাসক বসিয়েছে বিএনপি সরকার। এই পরিস্থিতিতে প্রশ্ন ঘুরছে, স্থানীয় নির্বাচনেও কি ঐক্য থাকবে জামাত ও এনসিপির, নাকি নিজেদের শক্তির জানান দেবে একক নির্বাচনের মাধ্যমে? এমন প্রশ্নের জবাবে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি ও 11 দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ দিলেন একক নির্বাচনের আভাস। ভেরি অনেস্ট, কনফিডেন্ট অ্যান্ড পপুলার ক্যান্ডিডেট নিয়ে, এক্সপেরিয়েন্স লোকদের নিয়ে আমরা মাঠে নামবো। তো তাদের পিছনে জনগণ ছুটবে। এই প্রি প্ল্যান যে একটা সেট আপ, এটা আমরা ভেঙে দিতে সক্ষম হব জনগণের সমর্থন ভিত্তিতে। আমরা দলীয়ভাবে সিটি কর্পোরেশন এককভাবে নির্বাচন করব এই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি। এখানে কোনো সমঝোতা আলোচনা আমরা করি নাই, সেটার ব্যাপারেও আমরা এখনো নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে নেই। এদিকে এনসিপির স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে থাকা দলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, জাতীয় নির্বাচন থেকে শিক্ষা নিয়েছে তারা। সেই আলোকে তৃণমূলে সক্ষমতা বাড়াবে তার দল। এনসিপি তার স্বনির্ভর এবং নিজের ভিত্তিটা শক্তিশালী করে আগামী রাজনীতিটা করতে চায়। যারা আমাদের প্রার্থী রয়েছে তাদের নির্বাচনী যে প্রচারণা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কাজগুলো গুছানো, এটা যেমন হবে, একই সাথে আবার আমাদের সংগঠনকে শক্তিশালী করার যে কাজটা, সেটার জন্য আমরা একটা লম্বা সময় পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত এককভাবে প্রস্তুতি নিচ্ছি এবং আমরা শেষ পর্যন্ত এই প্রস্তুতি নিয়ে যাব। শেষ সময় গিয়ে যদি জোটের কোনো ধরনের কিছু আসে, তখন সেটা আলোচনা সাপেক্ষে, যেটা সম্মানজনক হবে। যদি এরকম কিছু হয়, তখন আমরা সেই সিদ্ধান্ত নিব। তবে সরকারের দলীয় প্রশাসক নিয়োগের তীব্র সমালোচনা এই জামাত ও এনসিপি নেতার। বিএনপি যদি চায় যে প্রশাসনকে অপব্যবহার করে, মাঠ দখল করে তারা স্থানীয় নির্বাচনে জয়ী হবে, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এবং আমরা চাচ্ছি যে ডিসেম্বরের মধ্যে যেন তারা স্থানীয় নির্বাচনগুলো শুরু করে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনে জনগণের ভোটাধিকারে হস্তক্ষেপ করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, যাই বলেন, তাহলে এটা দেশের জন্য কল্যাণকর হবে না, একটা ভিন্ন পরিস্থিতির দিকে টার্ন নিতে পারে। আমি জানি না সরকারি দায়িত্ব নেবে কিনা। যদি সেই দায়িত্ব সরকার নেয়, তাহলে আমি মনে করি তাদের জন্য এটা বুমেরাং হবে। স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার সিদ্ধান্তের মধ্যে পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য জোটের ইঙ্গিত রয়েছে জামাত ও এনসিপির দুই শীর্ষ নেতার বক্তব্যে। এই যদি তারা। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। আবারও বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়াবিদ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের রিপোর্টে গত 10 বছরে এ নিয়ে ষষ্ঠবার বিশ্বের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদ হলেন পর্তুগালের এই ফুটবল কিংবদন্তি। ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের নায়ক রোনালদো, একই সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদও। সৌদি ক্লাব আল নাসের থেকে বছরে $300 মিলিয়ন বা 2800 কোটি টাকা আয় করেন তিনি। ইমেজ রাইটস এবং বাণিজ্যিক চুক্তি মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় 5600 কোটি টাকা। মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ $170 মিলিয়ন আয় করে ধনী ক্রীড়াবিদের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। ফুটবল ইতিহাসের আরেক সেরা তারকা লিওনেল মেসি ধনী ক্রীড়াবিদের তালিকায় আছেন 3 নম্বরে। গত এক বছরে মেসি $140 মিলিয়ন বা 1721 কোটি টাকা আয় করেছেন। ক্রীড়াবিদের মধ্যে আয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস, তার বার্ষিক আয় $137.8 মিলিয়ন। জাপানের বেসবল খেলোয়াড় শোহেই ওহতানি $127.6 মিলিয়ন আয় নিয়ে পঞ্চম স্থানে আছেন। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কুরি $124.7 মিলিয়ন নিয়ে ষষ্ঠ অবস্থানে। $107 মিলিয়ন আয় নিয়ে স্পেনের গলফার জন রাম সপ্তম অবস্থানে। ফ্রান্সের সাবেক এবং আল ইত্তেফাক তারকা করিম বেনজামা $104 মিলিয়ন আয় নিয়ে অষ্টম স্থানে। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় কোভিন ডুরান্ট $103.8 মিলিয়ন নিয়ে নবম এবং $100 মিলিয়ন আয় নিয়ে যুক্তরাজ্যের অটো রেসিং তারকা লুইস হ্যামিল্টন রয়েছেন দশম অবস্থানে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। রামিসা হত্যার বিচার দ্রুত পাওয়া নিয়ে আশঙ্কা বাবার। 72 ঘন্টার মধ্যে ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট, দ্রুত বিচারের আশ্বাস মন্ত্রীদের। ময়মনসিংহের প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন, বিকেলে বক্তব্য রাখবেন ত্রিশালে নজরুল মঞ্চে। হাম উপসর্গে সিলেটের 4 জন সহ 3 জেলায় আরও 6 জনের মৃত্যু। এ পর্যন্ত 1,84,00,000 টাকা
টিকা দেওয়া হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কুষ্টিয়া, যশোর এবং জয়পুরহাট সহ 5 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত, বাড়তে পারে হতাহতের সংখ্যা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।